শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নতুন কৌশলে মাঠে নামছে বিএনপি। জানাবো যেভাবে ভারতে পালিয়ে গেলেন শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী নওফেল। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির বিষয়ে কমিটি গঠন। জানাবো কাল থেকে টানা 4 দিন বৃষ্টির আভাস। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতি চর্চা। এজন্য দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সেজন্য মাঠে নেমেছে দলটির 3 অঙ্গ সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছেন সংগঠনের শীর্ষ নেতারা। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় নেমেছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনার বিব্রত বিএনপি হাইকমান্ড। এরই প্রেক্ষাপটে বহিষ্কারও হন কয়েকশো নেতাকর্মী। প্রথম থেকেই দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জানমালের নিরাপত্তা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারই প্রাথমিক অংশ হিসেবে সারা দেশে যৌথ কর্মী সভা শুরু করেছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী, এমপি সহ দলটির অনেকেই। এদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। গত 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু তিনি সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। 5 সেপ্টেম্বর সরকার পতনের ঠিক 1 মাসের মাথায় তাকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহে দেখা গেছে। জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আঁধারে বোরখা পরে ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লির অবস্থান করছেন। দালালদের সহায়তায় গত 8 সেপ্টেম্বর নওফেল ও বিপ্লব বাড়ুয়া ভারত পৌঁছান। পরে তারা সারা রাত এলাকায় চট্টগ্রামের জন্ম নেওয়া ভারতীয় নাগরিক জনক জুয়েলের বাড়িতে গিয়ে ওঠেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়া ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে সাতক্ষীরার কলারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলা সীমান্তের কয়েকটি জায়গা মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। স্বাভাবিক সময়ে এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারত যেতে মাথাপিছু 10 থেকে 50 হাজার টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। আওয়ামী লীগ নেতারা 5 থেকে 20 লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকেছেন। সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবির বিষয়ে বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এ তথ্য জানিয়েছেন। সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। তিনি বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়স 35 করার বিষয়ে আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে এই কমিটি করা হয়েছে। কমিটির প্রধান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মহিদ চৌধুরী। এটিকে আগামী 7 দিনের মধ্যে সুপারিশ সম্মিলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও জানান সিনিয়র সচিব। এদিকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশী শাহবাগ অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। সেখান থেকে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। আন্দোলনরত চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চেয়েছেন। প্রধান উপদেষ্টা ছাড়া কারো সঙ্গে তারা আলোচনা করতে রাজি নন।
এদিকে সারা দেশে টানা ৪ দিন বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে আগামীকাল থেকে সারা দেশে টানা বৃষ্টি শুরু হবে, যা ৪ তারিখ পর্যন্ত চলবে। আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকাসহ চট্টগ্রাম বিভাগ এমনকি সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ ৭০ থেকে ৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার ময়মনসিংহ ও সিলেটের বৃষ্টির সম্ভাবনা বেশি। আবহাওয়াবিদ আব্দুর রহমান জানিয়েছেন, মৌসুমি বায়ু প্রভাবের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিবাগত রাত থেকে দেশের সিলেট বিভাগে কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঢাকা বিভাগে কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে সিলেটে ১১৩ মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় মোংলায় ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে পরদিন বুধবার সারা দেশে বৃষ্টিসহ ১ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এ মাসের শুরুতে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, এই মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে। আজ আবহাওয়ার অফিস সূত্রে জানাচ্ছে, বৃষ্টি হতে পারে স্বাভাবিকের চেয়েও বেশি। গত আগস্ট মাসে স্বাভাবিকের চেয়েও ৪৬% বেশি বৃষ্টি হয়েছিল।